দীর্ঘ ৬ বছর পর নিজের স্বামীকে জীবন্ত অবস্থায় দেখে এক মুহূর্তের জন্য থমকে যায় অনু। একই সঙ্গে স্বামীর পাশে অন্য রমণীকে দেখে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। আজ তার স্বামীর এঙ্গেজমেন্ট। মুহূর্তের মধ্যে কাজল কালো আঁখি জোড়া ছলছল করে ওঠে। বুকের বাঁ পাশে তীব্র যন্ত্রণা অনুভব করতে পারছে। সে কখনো কল্পনা করতে পারেনি এত বছর পর মৃত স্বামীকে আবারও জীবন্ত অবস্থায় দেখতে পাবে। রিঙ্কিকে দেখে অনু যতটা না খুশি হয়েছে তার চেয়ে দ্বিগুণ তাকে অন্য মেয়ের সঙ্গে দেখে কষ্ট পেল। সে কিছুই বুঝতে পারছে না এখন যেটা দেখছে সেটা আদৌ সত্যি নাকি মনের ভুল। রিঙ্কি কী করে বেঁচে থাকতে পারে? তাকে তো বলা হয়েছে সে মারা গেছে। তাহলে এখন যাকে চোখের সামনে দেখছে সে কে? রিঙ্কি নাকি তার যমজ কেউ? কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে? একজন মানুষের সঙ্গে অন্যজনের এতটা মিল কিভাবে সম্ভব? তাহলে কি তাকে ৬ বছর আগে মিথ্যে বলা হয়েছিল? অনুর কেন জানি খুব কান্না পাচ্ছে। এত বছর পর প্রিয় মানুষটিকে এমন পরিস্থিতিতে দেখে অনেক কষ্ট হচ্ছে। ইচ্ছে করছে সব কিছু উপেক্ষা করে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে, কিন্তু সেটা করা সে এখন সম্ভব না। কারণ আজ রিক্কি ও তানিয়ার এঙ্গেজমেন্ট, আর সেই এই অনুষ্ঠানে একজন ডিজাইনার হিসেবে এসেছে এবং এই সিলেটে এসে নিজের স্বামীকে দেখতে পাবে এটা কখনো কল্পনাও করেনি। এই অনু, এখানে দাঁড়িয়ে থেকে কি ভাবছিস? ঈশানীর কথা শুনে অনুর ধ্যান ভাঙে। সে চট করে চোখের পানি মুছে পেছনে ঘুরে হালকা হাসার চেষ্টা করলো। দুদিকে মাথা নাড়িয়ে ধীরে কণ্ঠে বলল, কিছু না, এসো। তোদের সব কাজ করা কমপ্লিট? এই পাশ থেকে সুমিত চট করে বলল, ইয়েস বস, সব কিছু ডান। উনি বিরক্তকর কণ্ঠে বলল, এই তুই আমাকে বস বললি কেন? যাকে বলার তাকে গিয়ে বলো। সুমি হেসে বলল, কিন্তু আসল বস যে চট্টগ্রামে। তাহলে ওখানে গিয়ে বলে এসো। তবুও আমাকে বলবে না? তাহলে এই মাসের বেতন কেটে নিব। অনুর কথা শেষ হতে ঈশানী বলে উঠল, উফ, থাম তোরা। এখানে ঝগড়াঝাটি শুরু করে দিস না, নাহলে আমাদের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। দুজনে চুপ হয়ে গেল। অনু পিছনে ঘুরে আবারও ওই দূরে ফুলে সজ্জিত স্টেজের দিকে তাকালো। সেখানে একটি সুন্দরী রমণীর পাশে বসে আছে রিক্কি। ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলকও দেখা যাচ্ছে। এটা দেখে অনুর মনে হলো তার বুকের ভেতর কেউ ছুরি বসিয়ে দিয়ে রেখেছে। তার রক্তিম চোখ দুটো আবারও ভিজে উঠল। পেছন থেকে সুমি হবু বউকে দেখে বলল, দেখো আপুরা, দুজনকে কি সুন্দর মানিয়েছে। একদম রাজকুমার ও রাজকুমারী লাগছে। বিশেষ করে ওই ভাইয়াটাকে দেখতে মাশাআল্লাহ, মনে হচ্ছে বাহিরের দেশে উনি। অনুর বলতে ইচ্ছে করলো ওইটা তার প্রিয় মানুষ, তার স্বামী, যাকে হারিয়ে প্রতিটি মুহূর্ত পাগল হয়ে ছটফট করছে। অথচ সেই ব্যক্তি আজ অন্য কারোর পাশে। হয়তো তাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করতে চায়। সেখানে সে বাধা দিয়ে আর কি করবে? অনেকটাই তো দেরি হয়ে গেছে এবং সে অনেক কষ্ট দিয়েছে ওই মানুষটাকে। ওনার কোনো দোষ না থাকা সত্ত্বেও তার জন্য মৃত্যু উপহার পেয়েছিল। আর আজ এই মানুষটা সুখে একটু বাধা সৃষ্টি করবে না সে। ওই মেয়েটির সাথে যদি সুখে থাকে তাহলে থাকুক। সে যেমন এতটা বছর একা পার করে দিতে পেরেছে, এখন যে তার না পাওয়া প্রিয় মানুষটি সুখী আগে। এসব ভাবতে ভাবতে এক চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। অনু আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না, তড়িঘড়ি করে অন্যদিকে চলে গেল। সে কিছুতেই চোখের সামনে প্রিয় মানুষটিকে অন্য কারো হতে দেখতে পারবে না, কিছুতেই না। তার যে বড্ড কষ্ট হবে। অনু চোখের পানি মুছতে মুছতে করিডোর দিয়ে দৌড়ে যাচ্ছে। তখনই ভুলবশত সামনে থেকে আসা একজন ব্যক্তির সঙ্গে সজোরে ধাক্কা খেলো। শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা খেয়ে ঠাস করে নিচে পড়ে গেল অনু। অন্যদিকে লোকটা কল কেটে দিয়ে বিরক্তিকর মুখে নিচের দিকে তাকালো এবং সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে গেল। অনু নিচের থেকে উঠে লোকটির দিকে তাকে কিছু বলতে যাবে তার আগে চমকে উঠল এবং চোখ দুটো ছলছল করে ওঠে। অনুর সামনের ব্যক্তিকে দেখে তাচ্ছিল্যের সুরে বলল, এমনটা না করলেও পারতেন। আমাকে তো অন্যভাবেও শাস্তি দিতে পারতেন। তাহলে কেন মিথ্যে বলেছিলেন? কেন বলেছিলেন উনি বেঁচে নেই? কেন? এত বছর পর এখানে অনুকে দেখে অবাক হয়নি লিওয়ান। তবু নিজেকে সামনে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, অবশেষে আমাদের দেখা হয়ে গেল তাহলে। আর আমি যেটা করেছি একদম ঠিক করেছি, কারণ তুই সেটা ডিজার্ভ করতিস। এই তোর মতো ছলনাময়ীর জন্য ওই রিঙ্কি 3 বছর কমাইছিল। তারপর যখন জ্ঞান ফিরল তখন সে উন্মাদে পরিণত হয়েছিল।
ঠিক আগের মতো। আমি যদি না থাকতাম তাহলে ডক্টররা আবারও ওকে পাগলাখানায় নিয়ে আসতো। ওই ছেলেটাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে 2 বছর লেগে যায়। আর বাকি 1 বছরের মাঝে ওর জীবন থেকে তুই নামক বিষাক্ত অতীত সব মুছে দিয়েছি। বিশ্বাস কর, রিক্কি এখন তোকে প্রচুর ঘৃণা করে। আগে যতটা না ভালোবেসেছিল ঠিক তার থেকে দ্বিগুণ তোকে এখন ঘৃণা করে। তুই আজ ওর সামনে গিয়ে দাঁড়াতে তোর থেকে চোখ ফিরিয়ে নিবে সে। তাই বলছি, রিক্কির জীবনে ফিরে আসার জন্য একটু চেষ্টা করবি না। ও লাইফে মুভ অন করে ফেলেছে। তুই সেখানে থার্ড পার্সন হয়ে না প্রবেশ করলেই ভালো হবে। লিওনের কথা শুনে অনু কান্না আটকাতে চেষ্টা করে বলল, চিন্তা করবেন না ভাইয়া, আমার জন্য আর আপনার বন্ধু কখনোই কষ্ট পাবে না। আই প্রমিস। আমি দোয়া করি উনি যেন সুখী হয় এবং তার নতুন প্রিয় মানুষটিকে নিয়ে সুখে শান্তিতে সংসার করুক। এই আমি যেটা কখনো ওনাকে দিতে পারিনি সেটা ওই মেয়েটা দিক। অনু কথাগুলো বলে সেখান থেকে চলে যেতে চাইলেই লিওয়ান বাধা দিল। অনুর চোখের পানি মুছে মাথা তুলে তাকাতেই লিওন বলল, এখানে কী করছিস? আর তোর আপু কই? কেমন আছো? জানতাম না এই অনুষ্ঠানটা আপনার বন্ধুর। যদি জানতাম তাহলে ভুলেও আসতাম না এখানে। আর আমার আপু কোথায় রয়েছে সেটা না জানলেও চলবে আপনার। আমরা যেমন আপনাদের থেকে দূরে রয়েছি ঠিক তেমনই আপনারা আমাদের থেকে দূরে থাকুন। আর হ্যাঁ, আমার আপু খুব ভালো আছে। আপনার থেকে দূরে গিয়ে একটু বেশিই ভালো রয়েছে। অনুর কথা শুনে লিওন মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল। অরি ভালো থাকলেও সে একটু ভালো নেই তার টেডি বিয়ারকে ছেড়ে। তবুও সে আর অরির লাইফটা নষ্ট করতে চায় না। তা থেকে দূরে গিয়ে যদি ভালো থাকে তাহলে সেটাই সই। সে আর নতুন করে অরিকে কষ্ট দিতে চায় না। সেখানে নিয়ে প্রতিনিয়ত কষ্টে তিলে তিলে মরলেও সেটা মঞ্জুর। মামি, তুমি এখানে রয়েছো আর আমি তোমাকে পুরো রেস্টুরেন্ট খুঁজে বেড়াচ্ছি। পেছন থেকে একটা বাচ্চা মেয়ের আদুরে কণ্ঠস্বর শুনে চট করে পিছনে ঘুরে তাকালো অনু। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা মেয়েটি দৌড়ে আসে। অনু তাকে কোলে তুলে নিয়ে বুকের মাঝে আগলে নিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে বলল, সরি প্রিন্সেস, আর এমনটা কখনো হবে না প্রমিস। ছোট্ট মেয়েটি এগিয়ে হেসে অনুর দুগালে চুমু দিয়ে বলল, ইটস ওকে মাম্মা। অনু আর চোখে লিওনের দিকে তাকায় এবং দেখে তাদের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। এটা দেখে অনু ছোট্ট মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর লিওন ওখানেও ওই বাচ্চা মেয়েটির মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলো। এখন বাজে রাত 10টা। সিলেটের একটা 5 স্টার হোটেলে সুলতান বাড়ির বড় মেয়ের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পুরো রেস্টুরেন্ট আজ বুক করা। চারদিকে হরেক রকম ফুল বেলুন দিয়ে সাজানো, ঝাড়বাতি, মরিচবাতি আরও অনেক কিছু দিয়ে লাইটিং করা। একদম মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে সব কিছু। মেহমানরা গিজ গিজ করছে, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আনন্দ করছে। এক পাশ থেকে মৃদু স্বরে মিউজিক ভেসে আসছে। কেউ কেউ নিজ মতো বুফেতে গিয়ে খাবার নিয়ে খাচ্ছে। হোটেলের স্টাফগুলো হাতে করে ট্রে নিয়ে সবাইকে কোল্ড ড্রিঙ্কস, জুস, স্কচ, ফাস্ট ফুড সার্ভ করছে। ক্যামেরাম্যান রিঙ্কি ও তানিয়ার ভিন্ন পোজে ফটো তুলছে। এই যে বেশ বিরক্তি রিঙ্কি, তার এসব কিছু ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে এখানে তার কাছের কেউ একজন উপস্থিতি রয়েছে আর সে সেটা অনুভব করতে পারছে, কিন্তু কে সেই ব্যক্তি সেটা কিছুতে বুঝতে পারছে না। এদিকে লিজা এরিনও তাকে চেপে ধরে এখানে রেখেছে। সে এখন চাইলেও স্টেজ থেকে নেমে যেতে পারছে না। একদিকে লিওনের উপর রাগ হচ্ছে, সার্ভেটার জন্য আজ এই মুসিবতের মধ্যে ফেঁসে গেছে। ভাইয়া স্মাইল করা। 16 বছরের লিজার কথা শুনে বাঁকা চোখে তাকালো রিক্কি। ভাইয়ের দৃষ্টি লক্ষ্য করে লিজার হাসি মাখা মুখটা চুপসে গেল। সেটা দেখে রিক্কি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে লিজার বাহু ধরে কাছে নিয়ে এসে একটু হেসে ক্যামেরার সামনে পোজ দিল। এটা দেখে লিজার ঠোঁটে কোণে হাসি ফুটে উঠল। এদিন তার 4 বছরের মেয়েকে কোলে নিয়ে স্টেজ থেকে নেমে এলো। সেও একসময় নিজের অবাধ্য অনুভূতিগুলোকে দমিয়ে রেখে মুভ অন করেছে, যার ফলস্বরূপ এই ছোট্ট পরিটিকে পেয়েছে। ছোট্ট এলিজাকে নিয়ে তার হাজবেন্ড মিস্টার ফারহান সুলতানের কাছে এলো। সে বাংলাদেশে বিয়ে করে সেটেল হয়ে গেছে, সঙ্গে কিউট একটা ফ্যামিলিও পেয়েছে যেখানে সবাই তাকে ভালোবাসে। আর আজ তার ননদের সাথে রিক্কির এঙ্গেজমেন্ট। আজ তোকে এই লুকে জাস্ট ওয়াও লাগছে অনু। আজ তোকে এই লুকে জাস্ট ওয়াও লাগছে তনু। বান্ধবীর কথা শুনে তানিয়া সুলতান লাজুক হাসি দিল। আরেকজন বান্ধবী তাকে ডার্ক রেড ও সোনালি সুতো দিয়ে কারুকাজের গর্জিয়াস লেহেঙ্গা দেখে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলল, এই লেহেঙ্গাটা খুব সুন্দর। এই ড্রেসে তোকে একদম ডার্ক রেড রোজ লাগছে।
বলতেই হয়। লিউলিজের ডিজাইন করা প্রতিটি ড্রেস একদম মারাত্মক সুন্দর। পাশ থেকে আরেকজন বলে উঠল, হ্যাঁ একদম, এই জন্য তো এত কম সময়ে অনলাইনে ভাইরাল হয়েছে। ওদের মেইন স্টোর রুম চট্টগ্রাম না হয়ে এই শহর হলে বেশ ভালো হতো। এভাবে সবাই টুকটাক গল্প করতে থাকলো। সেদিকে তানিয়া একটু মনোযোগ নেই। তার তো পাশে দাঁড়িয়ে থাকা সুদর্শন ব্যক্তির দিকে বারবার চোখ গিয়ে আটকে যাচ্ছে, অথচ মানুষটা তার দিকে একবারও ফিরে তাকায়নি। কাপলদের ফটোগ্রাফ শেষে সুলতান বাড়ির বড়রা রিং নিয়ে এগিয়ে এলো। সঙ্গে সঙ্গে সব ছেলেমেয়েরা হৈ হৈ করে উঠল। মিসেস সুলতান এগিয়ে এসে রিংকের সামনে ফুল দিয়ে সাজানো ডালা ধরে। তার মাঝে গোলাপের পাপড়ি, উপর দুটো ডায়মন্ড রিংয়ের ছোট্ট বক্স রাখা রয়েছে। ব্ল্যাক শ্যাট বুট পরিহিতা রিক্কি এক পলক আশেপাশে তাকিয়ে দিল। তার কেন জানি মনে হচ্ছে এই ভিড়ের মধ্যে তার খুব কাছের কেউ রয়েছে। কিছু সে খুঁজে পাচ্ছে না। তাকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে মিসেস সুলতান সাহেবা ধীরে কণ্ঠে বললেন, কী হলো বাবা, কোনো সমস্যা? রিক্কির সামনে তাকিয়ে দুদিকে মাথা নেড়ে বলল, না বোঝালো। তখন লিওন স্টেজে উঠে এসে তার পাশে দাঁড়িয়ে ইশারা করে রিং নিতে বলল। সেটা দেখে রিক্কি চুপচাপ রিং হাতে তুলে নিল এবং তানিয়া মুচকি এসে তার বাম হাতটা এগিয়ে দিল সামনে দিকে। রিক্কির হাত কাঁপছে, বারবার শুকনো ঢোক গিলছে, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। এসব লিওন টের পেয়ে তার কাঁধে হাত রাখলো। রিক্কি কিছুটা সময় নিয়ে তানিয়া অনামিকা আঙ্গুলের মাঝে ডায়মন্ড রিং পরিয়ে দিল। এবার পালা তানিয়ার। সে রিং নিয়ে মুচকি মুচকি হেসে রিক্কির বাম হাতে নিজের বাম হাতের তালুতে নিয়ে রিং পরিয়ে দিল এবং সবাই হাততালি সিটি হইচই করে উঠল। পাশ থেকে কাজিন ফ্রেন্ডরা সবাই গোলাপের পাপড়ি দুজনের মাথার উপর ছিটিয়ে দিতে শুরু করলো। আর ক্যামেরাম্যান পুরো মুহূর্ত ভিডিও ছবি সব কিছু ক্যামেরাবন্দি করে নিল এবং এই সুন্দর অনাকাঙ্ক্ষিত মুহূর্তের সাক্ষী হয়ে রইল অনন্যা চৌধুরী সহ সকলে। অনুষ্ঠান শেষে রিঙ্কি একটা হোটেল রুমে এসে ফ্রেশ হয়ে নিল। তার জন্য কিছু ভালো লাগছে না, সব কিছু কেমন যেন অসহ্য লাগছে। ইচ্ছে করছে কোথাও একটা হারিয়ে যেতে। তো মানুষের মাঝে সে নিজেকে একা অনুভব করছে। নিজের হট্টগোলের আওয়াজের ফলে মাথাটা প্রচুর ব্যথা করছে, যার জন্য রাতে লম্বা একটা গোসল নিয়ে নিল। রিঙ্কি উদাম গায়ে কোমরে একটা সাদা রঙের তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুমে ভেজা থেকে বের হলো। ভেজা চুলগুলো মুছে হাতে থাকা তোয়ালেটি ছুঁড়ে মারল বেডের ওপর। ড্রেসিং টেবিলের বড় আয়নার সামনে দাঁড়িয়ে উল্টো ঘুরে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে পেছনে আয়নার দিকে তাকাতেই ফর্সা পিঠের তেলটি গুলি লাগায় শুকিয়ে যাওয়া চিহ্ন ভেসে উঠল। মুহূর্তের মধ্যে রিক্কির চোখ দুটো রক্তিম হয়ে ওঠে। এই হিসিয়ে বলে, কখনো যদি তোর সাথে দেখা হয় তাহলে আই কিল ইউ। তখনই দরজায় কেউ নক করে। রিক্কি এগিয়ে এসে বিছানার উপর থেকে ভেজা তোয়ালেটি তুলে দিয়ে শরীর ঢেকে দরজার কাছে গিয়ে খুলে দেয় এবং দেখলো লিওন দাঁড়িয়ে আছে। তার কোলে একটা বাচ্চা মেয়ে, বয়স 5 বছরের মতো হয়তো। মেয়েটিকে দেখে রিক্কির অশান্ত মনটা শান্ত হয়ে গেল। সে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, এই ছোট্ট জীবন্ত পুতুলটাকে কই থেকে তুলে নিয়ে এলি? নিচ থেকে। রিক্কির প্রশ্নে লিওন জবাব দিয়ে রুমের ভেতর প্রবেশ করলো আর রিক্কি দরজা বন্ধ করে এগিয়ে এলো। এদিকে ছোট্ট মেয়েটি লিওনের বুকের মাঝে ঘুমিয়ে আছে। তাকে খুব সাবধানে নরম বিছানায় শুয়ে দিয়ে শরীরের উপর কমফোর্ট তুলে দিল। রিক্কি ভুরু কুঁচকে বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে আছে। কি সুন্দর মায়াবী মাসুম মুখখানা, ফর্সা চেহারা লাল হয়ে আছে। গোলুমুলু গাল দুটো দেখে টেনে নিতে ইচ্ছে করছে। রিক্কি আয়নার কাছে এসে একবার নিজেকে ও আরেকবার ঘুমিয়ে থাকা বাচ্চা মেয়েটির দিকে তাকাচ্ছে। তার কেন জানি মনে হচ্ছে এই ছোট্ট পুতুলটা তার মতো দেখতে, কিন্তু এটা কিভাবে সম্ভব বুঝতে পারছে না। সে আবারও লিওনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে এই মেয়ে? আগে তো কখনো দেখিনি। আর তুই কেন এখানে নিয়ে এলি? ওর মম ড্যাড যদি ওকে খুঁজে না পায় তাহলে তো চিন্তায় পড়ে যাবে। আর তুই কিভাবে এই কিউট পুতুলটাকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে আসতে পারলি? লিওন বিরক্তকর কণ্ঠে বলল, ওকে লুকিয়ে না নিয়ে এলে ওর মামাই তখন ওকে নিয়ে চলে যেত। রিকি অদ্ভুত চোখে তাকিয়ে থেকে বলল, কেন নিয়ে এসেছিস? আর ও কার মেয়ে? তুই কি তাদের চিনিস? হুম। লিওনের বলা ছোট্ট উত্তরটি শুনে রিক্কি এগিয়ে এসে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কার মেয়ে এই পুতুলটা? লিওন একটু দূরে গিয়ে সোফার উপর বসলো। পকেট থেকে সিগারেট বের করে একটি ঠোঁটের কোণে চেপে ধরে জ্বালিয়ে নিল। পায়ের উপর পা তুলে লম্বা একটা টান মেরে হিসিয়ে বলে উঠল, ও তোর মেয়ে ইডিয়েট। ও তোর মেয়ে ইডিয়েট।
লিওনের বলা অসম্ভব কিছু বাক্য রিককে কর্ণপাত হতেই তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে কার কাছে এসে জিজ্ঞেস করলো, এই, তুই কি ড্রিঙ্ক করেছিস? এসব কি ভুলভাল কথা বলছিস? ও আমার মেয়ে হতে যাবে কেন? আমি কখনো কোনো মেয়ের কাছে যাইনি। আর ইউ সিরিয়াসলি, তুই কোনো মেয়ের কাছে যাসনি? না। রিকের কথা শুনে লিওয়ান রেগে গেল। সে চট করে উঠে দাঁড়িয়ে হাতে থাকা আধ খাওয়া সিগারেটের অংশ রিঙ্কির দিকে ছুঁড়ে মেরে দাঁতে দাঁত চেপে বলল, তাহলে কি ওই হারাম চৌধুরীর ছোট মেয়ে একজন ছেলে? রিকি চমকে উঠল। সে অবাক কণ্ঠে জানতে চাইল, তুই কি বলতে চাচ্ছিস, পরিষ্কার করে বল। ও অনু আর তোর মেয়ে, অ্যান্ড তোর এক্স ওয়াইফের হোটেলের উপস্থিত রয়েছে, এমনকি তোদের এঙ্গেজমেন্টের সাক্ষীও হয়েছে। রিক্কি কিছুটা থমকে গেল। অনুকে নিয়ে তার এখন কোনো মাথা ব্যথা না থাকলেও এই বাচ্চা মেয়েটাকে নিয়ে অনেক প্রশ্ন জাগলো তার মনে। সে অবিশ্বাসের চোখে বিছানায় শুয়ে থাকা ছোট্ট নিষ্পাপ মেয়েটির দিকে তাকিয়ে থাকলো। রিক্কি অনুভব করতে পারছে না, চোখ দুটো ভীষণ জ্বালা করছে, বুকের মধ্যে অজানা অনুভূতিগুলো ছটফট করছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না এই জীবন্ত পুতুলটা তার মেয়ে, তার অংশ। এটা ভেবে সে খুশি খুশি লাগছে, কিন্তু হঠাৎ করে মনের মাঝে একটা প্রশ্ন জেগে উঠল। সে লিওনের দিকে তাকিয়ে জানতে চাইল, তুই কিভাবে জানলি ও আমার মেয়ে? এতটা শিওর কী করে হলে? তোর এক্স ওয়াইফের সাথে দেখা হয়েছিল, তখন এই পুচকু মেয়ে এসে ওকে মাম্মা বলে সম্বোধন করে। সব থেকে বেশি অবাক হয়েছে যখন ভালো করে খেয়াল করে দেখলাম ছোট্ট মেয়েটি ঠিক তোর মতো হয়েছে। এটা দেখেই সন্দেহ হয় অনু তার মেয়েকে নিয়ে আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। এই কারণে ওর পিছনে একজনকে নজরদারি করার জন্য লাগিয়ে দিয়েছে। তারপর শিওর হয়ে গেলাম ওই বাচ্চা মেয়েটি অনুর নিজের বেবি, আর বয়সটাও 5 বছর। এতেই বোঝা যাচ্ছে ও তোরও মেয়ে। অনুর প্রতি একটু হলেও বিশ্বাস হয়েছে। ও আর কখনো কোনো ছেলেকে ভালোবাসবে না, সেখানে অন্য কাউকে বিয়ে করা দূরের কথা। প্রথমে যা ধাক্কা খেয়েছে সেটা আদৌ কাটাতে পেরেছে কিনা সন্দেহ। আর এই পুতুলটার নাম আনিশা চৌধুরী রিঙ্কি, রিঙ্কির মেয়ে নিঙ্কি। নামটা একদম পারফেক্ট লেগেছে ওই হারাম চৌধুরীর ছোট মেয়ে। সব কথা শুনে রিঙ্কি আরও এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে জলদি এগিয়ে এলো বিছানার কাছে। খুব সাবধানে ছোট্ট নরম তুলতুলে শরীরটা নিজের উন্মুক্ত বুকের মাঝে আগলে নিল। ছোট্ট মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিল। সে কখনো আশা করেনি এই সুখের মুহূর্তটা তার ভাগ্যেও রয়েছে। সে একজন পিতা, এটা ভাবতেও মনের মাঝে সুখ সুখ অনুভব হচ্ছে। ছোট্ট মেয়েটির ঘুমের মধ্যে একটু নড়েচড়ে উঠে বিড়ালছানার মতো আবার রিঙ্কির বুকের মাঝে ঢোকার চেষ্টা করলো। এটা দেখে রিঙ্কির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নিজের মেয়ের ছোট্ট আদুরে মুখখানা পাগলের মতো অজস্র চুমুকে দিতে থাকলো। ঘুমন্ত মেয়েটাও পিতার আদর পেয়ে ঘুমের মাঝে মিটমিট করে হাসতে থাকে। দূর থেকে সুন্দর দৃশ্যটা দেখে লিওনের কালচে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, অথচ তার চোখ দুটো ছলছল করছে। তার জীবনটা যদি এলোমেলো না হয় আর 5টা কাপলদের মতো তাদেরও সুখে সংসার হতো, তাহলে হয়তো আজ তার এই ছোট্ট বেবি থাকতো, তাকেও কেউ একজন আদুরে গলায় পাপা বলে ডাকতো। এই সুখ তো সেও পেত, কিন্তু তার অংশ এই পৃথিবীতে আসার আগেই ছিনিয়ে নিয়েছে। এই কষ্টটা একজন পিতা হয়ে কিভাবে সহ্য করবে? তবুও সে নতুন করে আবারও জীবনটা শুরু করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের লিখন অন্য কিছুই ছিল। নিজের সন্তান হারানোর দৃশ্য ও পরে ছেড়ে যাওয়ার অতীত মনে হতেই লিওনের শরীর খারাপ হতে শুরু করলে। হুট করে চোখের সামনে সব কিছু ঝাপসা লাগছে। হার্টবিট স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক ভাবে বিট করতে শুরু করেছে। দম বন্ধ হয়ে আসছে। লিওন দু হাতে মাথা চেপে ধরে হাঁটু ভেঙে ফুলে বসে পড়ল। অনুভব করলো নাক দিয়ে তরল পদার্থ গড়িয়ে পড়ছে। সে বাম হাতের উল্টো পিঠ দিয়ে মুছে হাতটি সামনে ধরে দেখলো তাজা রক্ত। তার মাঝে তার আবারও হাইপারটেপ স্কাইপ শুরু হয়েছে। এটা অনুভব করে মনে মনে একটা বিচ্ছিন্ন ভাষায় গালি দিয়ে পকেট থেকে রুমাল বের করে নাকের রক্ত মুছে নিল। অন্যদিকে রিক্কি লিওনের অবস্থা খেয়াল করে চমকে উঠল। দ্রুত মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে এগিয়ে এসে লিওনের সামনে হাঁটু গেড়ে বসলো এবং উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই আবার অতীত নিয়ে প্যানিক করছিস? ডক্টর তোকে অতীত ভাবতে নিষেধ করেছে, কিন্তু তুই বারবার একই ভুল করে নিজের শরীর খারাপ করছিস। আগেরবার হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয়েছে, এখন আবারও চাস হাসপাতালে ভর্তি হতে? লিওন চোখ দুটো মেলে ভালো করে তাকানোর চেষ্টা করছে, কিন্তু মাথাটা বড্ড ঘুরছে। এই এসি রুমের ভেতর থেকেও ঘেমে একাকার হয়ে গেছে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছে।
ফর্সা চেহারা একদম লাল টুকটুকে হয়ে উঠেছে। এসব দেখে রিঙ্কির ভেতরটা ধক করে উঠল। তাকে ডক্টর বারবার বারণ করেছে লিওন যেন অতীত মনে না করে। এইভাবে মানসিক চাপ নিতে থাকলে দেখা যাবে একদিন বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে। এসব ভেবে রিঙ্কি ভয়ে ঘেমে উঠল। সে শুকনো ঢোক গিলে লিওনের বাহু চেপে বিচলিত কণ্ঠে বলল, চল তোকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। লিওন রুমাল দিয়ে রক্ত মুছতে মুছতে বিড়বিড় করে বলল, উফ, যেতে হবে না, আমি ঠিক আছি। মেডিসিন নিলেই আমার স্বাভাবিক হয়ে যাব। টেনশন করিস না, তুই তোর মেয়ের কাছে যা। কেন এমন করিস লিও? তুই আমাকে অতীত ভুলতে বলে নিজেই কেন বারবার ওই অতীতে ফিরে যাস? রিককে কথা শুনে লিওন ফ্লোরে দুপা মিলে বসলো। পিছনের সোফা হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে একটা জোরে নিঃশ্বাস ফেলে ধীরে কণ্ঠে বলল, কি করব বল? ওই বিষাক্ত অতীতের যে আমার সব কিছু ছিল। কিভাবে নিজের অংশকে ভুলে যাব? শুধু ওকে কেন, আমি আমার প্রথম ভালোবাসাকেও ভুলে যেতে পারিনি। আর পারবেও বা কিভাবে? তাকে যে এই আমিটাই সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলছি, যার ফলে আজ আমি একা, জানিস? আমার মনে হয় তোর ভাবিজান যা করেছে একদম সঠিক কাজই করেছে। এই বিরহের শাস্তিটাই আমি ডিজার্ভ করি। প্রতিটি মুহূর্তে বিচ্ছেদের আগুনে পুড়ে পুড়ে শেষ হয়ে যায়। তোর ভাবিজান যদি এই আমার জন্য জঘন্য অমানুষটাকে ছেড়ে না যেত, তাহলে হয়তো কখনো বুঝতে পারতাম না ভালোবাসা হারানোর যন্ত্রণা ঠিক কতটা কষ্টের। আমি খুব অন্যায় করে ফেলছি রিকি, খুব। তোর ভাবিজান কখনো আমায় ভালোবাসেনি, সে অন্য একজনকে ভালোবাসে। আর আমি সেটা জেনে শুনে ইচ্ছে করে ওকে ভালোবেসে কেড়ে নিয়েছি। প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে ওকে মৃত্যুর সামনে কষ্ট দিয়েছি। এমনকি তোর ভাবিজানকে ঠিক মতো খেতেও দিইনি। তাহলে ভাব আমি কতটা নিষ্ঠুর ব্যক্তি। আসলে আমি নিজেই অনুভূতি নিয়ে কনফিউজ ছিলাম। প্রতিশোধের নেশায় এতটাই উন্মাদ হয়েছিলাম যে অজান্তে নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছি। বিশ্বাস কর, তোর ভাবিজানকে যদি একটু যত্ন ভালোবাসা দিয়ে নিজের কাছে রাখতাম, তাহলে হয়তো ও আমাকে ছেড়ে যেত না। কিন্তু আমি ওকে কখনোই একটুও ভালোবাসা দেইনি। মাঝে মাঝে ইচ্ছে করতো তাকে আঘাত করব না, কিন্তু তাকে দেখলেই হারামজাদির করা অতীত মনে হতো। তার উপর ওর গুলি করা দৃশ্যটাও চোখের সামনে ভেসে উঠতো। সঙ্গে ওই এসআই সাহেবের সাথে ওর রিলেশনশিপটাও মনে হতো। সব কিছু মিলিয়ে ওই আমিটা একটা জানোয়ারে পরিণত হয়েছিলাম। অথচ আমার টেডি বিয়ারের কোনো দোষই ছিল না। ওকে বিনা দোষে শাস্তি দিয়েছি আমি। আর আজ আমি শাস্তি পাচ্ছি, এতে আমার একটু আফসোস নেই। কারণ এই বিচ্ছেদের আগুনেই আমাকে বুঝিয়ে দিয়েছে আমি অতীতে ঠিক কতটা অন্যায় করেছি, যার ফলে নিজের অংশ নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে আজ আমি নিঃস্ব হয়েছি। হ্যাঁ, এখন আমার বলতে একটু দ্বিধা নেই যে আমি তোর ভাবিজানকে ভালোবাসি। ওর সাথে যদি কখনো দেখা হয় তাহলে এই দুনিয়ার সব সামনে চিৎকার করে বলবো, ওকে আমি ভালোবাসি। আমি নিজ থেকে ওকে খুঁজে বের করব না। এত বছরের মধ্যে চাইলে ওকে মাটি খুঁড়ে হলেও খুঁজে বের করে নিয়ে আসতাম। কিন্তু এই জোড়াজুড়িতে বড্ড ঘৃণা এসে গেছে। অতীত তো অনেক জোর জবরদস্তি করেছে, এখন নয় সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিলাম। আল্লাহ যদি চান তাহলে অবশ্যই আমাদের দেখা হবে। আর যদি একবার দেখা হয়ে যায়, তখন তোর ভাবিজান চাইলেও ওর পিছু ছাড়বো না, যতদিন তার ক্ষতবিক্ষত মনের মাঝে নিজের জন্য একটু অনুভূতি তৈরি করতে পারছি। ঠিক ততদিন হাল ছাড়বো না ওকে আপন করে নেওয়ার থেকে। আমার পুরো বিশ্বাস মিসেস আরিয়ানা চৌধুরী না চাইলেও এক সময় আমার প্রেমে পড়তে বাধ্য হবে। ওকে আমার ভালোবাসায় হারাতে হবে, এবং সেদিনই হবে আমারটার জয়। অনুপুরো পাগলের মতো এদিক ওদিক দৌড়ে নিজের মেয়েকে খোঁজার চেষ্টা করছে। সে তো তার ছোট্ট কলিজাকে রুমে ঘুম পাড়িয়ে রেখে নিচে গিয়েছিল চেক আউট করার জন্য। মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাবে, কিন্তু রুমে এসে যখন দেখলো তার ছোট্ট মেয়েটি নেই, তখন তার পুরো পৃথিবীটা থমকে যায়। এক মুহূর্তের জন্য দিশেহারা হয়ে উন্মাদের মতো খুঁজে চলেছে। তার সাথে যারা এসেছিল তারাও চিহ্নিত মুখে হোটেলে খুঁজে বেড়াচ্ছে। কাউকে কাউকে নিমকির ফটো দেখিয়েও জিজ্ঞেস করছে, কোথাও দেখেছো কিনা বাচ্চা মেয়েটাকে। অনু পুরো হোস্টেলের সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছিল, কিন্তু তাদের দেখানো হয়নি। এতে অনেকটাই ভেঙে পড়ে। একদিনে প্রিয় মানুষটি অন্য কারোর হাতে দেখা, আর একদিকে যাকে নিজের শেষ সম্বল ভেবে আঁকড়ে ধরে বেঁচেছিল, এখন তাকে খুঁজে পাচ্ছে না। ওরই একটা করিডোরের মাঝখানে হাঁটু ভেঙে পড়ে গেল। তার বুকের ভেতরটা খুব ব্যথা করছে, সঙ্গে মাইগ্রেনের ব্যথাটা আজ বড্ড বেশি হয়েছে। সে দু হাতে মুখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। তাকে বারণ করা হয়েছিল,
নিঙ্কিকে নিয়ে দূর শহরে না আসতে, কিন্তু সে নিজের মেয়েকে ছেড়ে এক মুহূর্তের জন্য থাকতে পারে না। সেখানে পুরো 2টো দিন কিভাবে তার কলিজার টুকরোকে ছেড়ে থাকবে। কিন্তু এখন মনে হচ্ছে বড় বোনের কথা না শুনে অনেক বড় ভুল করে ফেলছে। এখনই এত বড় 5 স্টার হোটেলে তার ফুলের মতো মেয়েকে কিভাবে খুঁজে বের করবে। আদৌ তার ছোট্ট পরিটা ঠিক আছে তো? অনু এসব ভেবে চিৎকার করে কেঁদে উঠল। তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। নিজেকে পাগল পাগল লাগছে। প্রথমে নিজের স্বামীকে হারিয়েছে, আজ তার সন্তান হারানোর পথে। সে যদি তার মেয়েকে না পায় তাহলে আর বেঁচে থাকতে পারবে না, কিছুতেই পারবে না। অনু হাউমাউ করে কাঁদতে কাঁদতে উপরে তাকিয়ে কাঁপা কাঁপা দুহাত তুলে মোনাজাত করে ভাঙা ভাঙা গলায় বলল, ও আল্লাহ, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। এই দেখো, তোমার বান্দা তোমার কাছে দুহাত তুলে ভিক্ষা চাচ্ছে। তুমি প্লিজ আমার সন্তানকে কেড়ে নিও না। দরকার হলে এই আমিটাকে নিয়ে নাও। তুমি আমার নিষ্পাপ মেয়েটিকে ফিরিয়ে দাও আমার কাছে। ওর তো কোনো দোষ নেই, ও ছোট্ট নিষ্পাপ একটা বাচ্চা। যদি কারো দোষ থেকে থাকে তাহলে এই আমিটার দোষ হয়েছে। আর আমাকে, আমার শাস্তি আমার কলিজার টুকরোকে দিও না। যা শাস্তি দেওয়ার আমাকেই দাও। তবুও আমার সন্তানকে এই ছন্নছাড়া মায়ের কোলে ফিরিয়ে দাও। আমার বেঁচে থাকার কারণ যে এই একটাই। এত কষ্টের মাঝে দিন শেষে আমার মেয়েটার হাসিমাখা মুখটা দেখলেই সব কষ্ট দূর হয়ে যায়। এতদিনে ওরে আঁকড়ে ধরে বেঁচেছিলাম। তুমি আজ আমার শেষ সম্বলটাকে কেড়ে নিও না। না হলে যে একজন মা বেঁচে থাকতেও মরে যাবে। আমার জীবনটা ফিরিয়ে দাও। আল্লাহ, তোমার কাছে একজন মা ভিক্ষা চাচ্ছে তার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য। তুমি আমার প্রতি এতটা নির্দয় হও না। আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। অনুর আর্তনাদ শুনে পুরো করিডোর কেঁপে উঠল। সে কাঁদতে কাঁদতে দুহাতে মাথা চেপে ধরল। অজস্র ব্যথায় ফেটে যাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি মাথাটা ফেটে যাবে। সঙ্গে শ্বাস নিতেও বড্ড কষ্ট হচ্ছে। অনু জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কাঁদছে। ফর্সা চেহারা একদম লাল টকটকে হয়ে গেছে। হঠাৎই তার একজনের কথা মনে পড়ল। হ্যাঁ, তার মেয়েকে লিওনি দেখেছে। নিশ্চয়ই ওই লোকটা তার মেয়েকে নিয়ে গেছে। অনু দ্রুত উঠে দাঁড়ায়, চোখ মুখ মুছে পেছনে ঘুরে দৌড়ে যায় লিফটের দিকে। উদ্দেশ্য তার রিসেপশনে গিয়ে লিওনের কত নম্বর রুম রয়েছে সেটা জানার। কিন্তু সে একটা রুমের সামনে দিয়ে দৌড়ে যেতেই রুমের ভেতর থেকে একটা হাত বের করে তাকে ধরে এক ঝাটকা রুমের ভেতর ছুঁড়ে মারল। অনু অন্ধকার রুমের ভেতরে সে ঠাস করে উপর হয়ে পড়ে গেল নিচে। একদম হুট করে ঘটনাটি ঘটে যাওয়ার ফলে অনু বাকরুদ্ধ হয়ে যায়। শক্ত টাইটযুক্ত ফোলের মাঝে পড়ে অনেকটা ব্যথা পেল, কিন্তু সেটা তার মনের ব্যথার কাছে তুচ্ছ একটা ব্যাপার। অনু উপর হয়ে পড়ে থেকেই অনুভব করলো পিছনে কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। সে চট করে পিছনে ঘুরে তাকালো, কিন্তু চারপাশে অন্ধকার হয়ে কাউকে দেখতে পেল না। শুধু অনুভব করতে পারছে কেউ একজন তার আশেপাশে রয়েছে। অনুভবে পিছিয়ে যেতে শুরু করলো। এই অচেনা শহরে, অচেনা জায়গা, এমন পরিস্থিতিতে পড়ে খুব ভয় হচ্ছে। তার উপর হোটেলের সব রুমই সাউন্ড প্রুফ। সেখানে তো হাজার চিৎকার চেঁচামেচি করলেও বাইরে কেউ শুনতে পাবে না। আর আর সে নিজেকে প্রোটেক্ট করার মতো অবস্থাতেও নেই। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে নিজেকে বড্ড অসহায় লাগছে অনুর। এদিকে মাইগ্রেনের ব্যথাটা ধীরে ধীরে বেড়েই চলছে। পিছিয়ে আস্তে আস্তে অনুর পিঠ দেওয়ালে ঠেকে যায়। সে কাঁপা কাঁপা হাতে পেছনে দেওয়াল হাত রেখে ওঠার সময় টের পেল পায়ে ব্যথা পেয়েছে। তবু সে উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ আমাকে যেতে দিন। আমার আমার মেয়েকে। সম্পূর্ণ কথাটা বলতে পারল না অনু। দুহাতে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল। আজ একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে তার সাথে। এখন আবার নতুন করে তার সাথে কী ঘটবে সেটা ভাবতেও শরীরের লোম শিউরে উঠছে। অনু কাদার মাঝে খেয়াল করলো অজানা অচেনা ব্যক্তিটি তার খুব কাছে এসে দাঁড়িয়েছে। সে মাথা তুলে সামনের দিক তাকিয়ে চেহারা দেখতে পেল না, কিন্তু লোকটার ভারী নিঃশ্বাসের শব্দ ঠিকই শুনতে পাচ্ছে। একই সঙ্গে অনুর নাকে গিয়ে বাড়ি খেলে অতি পরিচিত এক পুরুষিলিয়া কড়া পারফিউমের সুঘ্রাণ। সেটা অনুভব করা মাত্র চমকে উঠল। মুখ থেকে আপনা আপনি হাত দুটো সরে গেল। ঠিক তখনই ব্যক্তিটি তার কোমর শক্ত করে চেপে ধরে নিজের কাছে টেনে দিয়ে ঘনিষ্ঠ করে নিল। অনু চোখ দুটো বন্ধ করে ব্যক্তিটির শরীর থেকে আসা পারফিউমের ঘ্রাণ শুকে বোঝার চেষ্টা করছে সে যেটা ভাবছে সেটা আদৌ সঠিক কি না।
অন্যদিকে ব্যক্তিটি অনুর উন্মুক্ত গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিল এবং একটু গভীরভাবে স্পর্শ করতেই অনুর শরীর কেঁপে উঠল। এত বছর পর সে চিরচেনা স্পর্শ পেয়ে অনুর চোখ দুটো ছলছল করে উঠল। হঠাৎ করে কামড়ের তীব্র ব্যথায় পরনের টপস খামচে ধরে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকলো। তখনই ভেসে এলো গম্ভীর কণ্ঠে হেসে বলা কিছু বাক্যগুলো। হ্যালো উড়নচণ্ডী। উফ, সরি ছলনাময়ী।